স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। এই ইলেকশন 2026-এর কি হতে চলেছে বলুন তো? আমরা বলি ট্রেন্ড। ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগে ট্রেন্ড দেখা হয়, অনেক ধরনের এক্সিট পোল, ওপিনিয়ন পোল করা হয়, সমীক্ষার রিপোর্ট নেওয়া হয়। কিন্তু এবারে হাতে গরম সমীক্ষা যারা তুলে ধরছে চোখের সামনে, তারা আর কেউ নন, কোনো বড় কোম্পানির থেকে মাইনে পাওয়া লোক নন, কোনো বিশাল কোনো রাজনৈতিক বিশ্লেষক নন, তারা হচ্ছেন অজস্র অজস্র পরিযায়ী মানুষজন। কেউ পরিযায়ী শ্রমিক, কেউ পরিযায়ী চিকিৎসক, কেউ পরিযায়ী ইঞ্জিনিয়ার, কেউ পরিযায়ী শিল্পী, যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রাজ্যের বাইরে রয়েছেন। কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেউ ব্যাঙ্গালোর, বিভিন্ন প্রান্তে তারা কাজ করছেন নিজের বাড়ি ঘর বাবা মা ছেড়ে। লক্ষণীয়ভাবে এইবারই প্রথমবার তারা নিজেরাও বলছেন যে এবার ইলেকশনের আগে প্রত্যেকে ট্রেনের টিকিট, প্লেনের টিকিট সব কেটে ফেলেছেন। তারা আসছেন নিজের রাজ্যে ভোট দেওয়ার জন্য। বিপুল পরিমাণ পরিযায়ী হিন্দু ভোটার। এবার প্রশ্ন হচ্ছে হিন্দু কেন বলছি? কারণ সংখ্যালঘু বা মুসলিম ভোটাররা তারা প্রত্যেকবার ভোটের সময়তে আসেন, নতুন কিছু নয়। কিন্তু হিন্দু পরিযায়ী যারা, তারা ভোটের সময় আসেন না, তাদের ভোটটা নষ্ট হয়। তারা যে সবাই রাজ্যের বাইরে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করছেন এমনটাও নয়। তার মধ্যে ডাক্তার আছেন, প্রাইভেট সেক্টরে চাকরিরত লোকজনেরা রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, শিল্পী রয়েছেন, এরকম বিভিন্ন প্রফেশনের মানুষজন তারা ভিন রাজ্যে তারা রয়েছেন। এমনকি দেশের বাইরে রয়েছেন এমন মানুষজনও রয়েছেন, যাকে অফিস মাল্টিন্যাশনাল কোম্পানি পোস্টিং দিয়ে পাঠিয়ে দিয়েছে হয়তো আমেরিকা, হয়তো ইউরোপ, হয়তো অস্ট্রেলিয়া। তারা পর্যন্ত এবার টিকিট কেটে ফিরে এসেছেন দেশে, নিজের রাজ্যে, কারণ ভোট দিতে হবে। একটা ভোটও তারা নষ্ট করতে চাইছেন না। আর এই বিপুল পরিমাণ মানুষজন, বিপুল পরিমাণ পরিযায়ী শিল্পী, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের রাজ্যে ফিরে আসা এবং ভোট দেওয়া কোথাও কি সত্যি সত্যি ইতিহাস তৈরি করছে? পায়ের তলার জমি সরে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন বলছি? বলবো আজকে সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চষে ফেলছেন গোটা রাজ্য। জায়গায় জায়গায় মিছিল চলছে, কিন্তু লক্ষণীয়ভাবে সেই মিছিল, সেই মিটিং, সেই সভায় লোক হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেগে যাচ্ছেন। একজনকে বলছেন, এই তুমি কে? ক্যামেরাটা ওদিকে ঘোরাচ্ছ কেন? আমি তো এখানে রয়েছি, ক্যামেরা তো আমার দিকে ঘোরাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে ক্যামেরাও পেছন দিকে ঘোরানো হয়েছে, মানে লোকজন যে বেরিয়ে যাচ্ছেন তার বক্তব্য না শুনে ময়দান যে সাফ, সেইটা রেকর্ড করছিলেন ক্যামেরা পার্সন। তো তার রাগ হয়ে যায়। তিনি বলেন, ওদিকে ক্যামেরা কেন ঘুরিয়ে রেখেছো? আমাকে এদিকে, মঞ্চ এদিকে, এদিকে ক্যামেরা ঘোরাও। আরে মাননীয়া সব সময় ক্যামেরা সব দিকে নজর রাখে, এটাই কাজ। ক্যামেরা যদি না থাকতো, সাংবাদিকরা যদি না থাকতেন, তাহলে রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সুবিধা মতো এজেন্ডা, তাদের প্রার্থী হোক, তাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হোক, তাদের কাছে তারা তুলে ধরতেন। পর্দা ফাঁস করতো কারা? বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রার ছবি আপনারা ইতিমধ্যেই দেখেছেন। বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তার বিশাল পদযাত্রা, সেই পদযাত্রায় লোক নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার সময় একসময় দেখার জন্য একসময় দুধারে মানুষের ভিড় উপচে পড়তো,
সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখুন দু সাইডে শাটার নামিয়ে দোকান বন্ধ করে মানুষজন বাড়ি চলে গেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাঁকুড়ায় দেখুন ফুটপাতের ধারে সমস্ত দোকান, সারি সারি দোকান, সেগুলো বন্ধ করে দেওয়া রয়েছে। দুধারে কোনো লোক নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একাই হাঁটছেন এবং ইতস্তত হাত নাড়ছেন। তার সঙ্গে যে বিশাল র্যালি রয়েছে, সেই র্যালিতে লোক নেই, রয়েছে পুলিশ, সিভিক পুলিশ তারা ফাঁক ফাঁক করে দাঁড়িয়েছেন, যাতে মনে হয় কি অনেক লম্বা মিছিল যাচ্ছে। দেখুন এই ছবিটা দেখে নিশ্চয়ই মনে পড়বে আপনার, এই ছবিটা ঠিক দিন কয়েক আগে বাঁকুড়ার ছবি। ফুল স্ক্রিন আমি ছবিটা দেখাচ্ছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার সভা, পদযাত্রার ছবি। সেই পদযাত্রার ছবিতে দেখতে পাচ্ছেন বাঁকুড়ায় ফুটপাতের দুই ধারে দেখুন দোকান বন্ধ, কেউ ভিড় করে নেই, কেউ এগিয়ে আসছে না, কেউ হাত নাড়ার জন্য, কেউ হাত মেলাবার জন্য এগিয়ে আসছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে হেঁটে চলেছেন, ক্যামেরা পার্সনরা তারাও হেঁটে চলেছেন, তার সঙ্গে তার দলের গুটি কয়েক লোকজন, পেছনে কিছু আদিবাসী শিল্পীদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তারা নাচ গান করছেন। তারপর দেখুন কতটা গ্যাপ দিয়ে দিয়ে লোকজন হাঁটছেন, এটা বোঝাবার জন্য যাতে নাকি বিশাল মিছিল হয়েছে এটা দেখানো যায়। দুধারে কোনো লোক নেই, দেখুন দোকান বন্ধ, যারা রয়েছেন কয়েকজন যৎসামান্য, পুলিশরা সব পেছন ফিরে হাতে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন। দোকানগুলোর ঝাঁপ বন্ধ, কেউ এগিয়ে আসছেন না, কেউ বারান্দা থেকে উকি মারছেন না, জানলা দিয়ে উকি মারছেন না, হাত বাড়াচ্ছেন না, হাত নাড়ছেন না, ফুল ছুঁড়ছেন না। এবং মিছিলটা দেখুন কিরকম বুদ্ধি খরচ করে করা হয়েছে, মাঝখানে বিশাল বিশাল গ্যাপ, যাতে মনে হয় যে এক প্রান্ত থেকে মিছিল অন্য প্রান্তে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে হাত নাড়ছেন, এটা হচ্ছে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। কাকে হাত নাড়লেন? কেউ তো নেই রাস্তার ধারে। এই ছবিগুলো দেখানো যাবে না, এই ছবিগুলো দেখালে মাননীয়ার একটু গোসা হয়ে যায়, একটু অভিমান হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুলপির সভার ছবি এর আগে আপনারা দেখেছেন, যেখানে পিছন দিকের চেয়ার ফাঁকা হয়ে রয়েছে, লোকজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একাধিক ছবি আমাদের কাছে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যেখানে তাঁবুর মতো করে দেওয়া হয়েছে মানুষকে বসার জন্য, সেই সমস্ত সভাতে তাঁবু রয়েছে, চেয়ার রয়েছে, প্লাস্টিকের চেয়ার, কিন্তু সেই চেয়ারে বসার মতো লোক নেই। তৃণমূলের হেভি ওয়েট সভা ফাঁকা ফাঁকা, তাহলে ভিড় কোথায়? করুন এই প্রশ্ন আমাকে। তাহলে স্বর্ণালী আপনি ভিড় কোথায় দেখছেন? রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক প্রচার নয়। সব থেকে বেশি ভিড় যেখানে আমি দেখছি তা হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টে, প্ল্যাটফর্মে, কারণ দূর দূরান্ত থেকে ভোট দিতে বাংলায় ফিরে আসছেন হিন্দু পরিযায়ী মানুষজনেরা। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে, তাকে ভোট দেবেন বলে কিসের জন্য ফিরে আসছেন তারাই জানেন, কিন্তু তারা বলছেন তারা আসছেন। আমি জানি না এটা কার বুকে ব্যথা করছে, কাদের বুকে ব্যথা করছে, কারা থরহরি কম্প, কাদের পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে। যদি পরিযায়ী, হিন্দু পরিযায়ী মানুষজনেরা, হিন্দু পরিযায়ী ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রাইভেট সেক্টরে চাকরি করা মানুষজন, যারা ছোটখাটো ব্যবসা করেন, নিজের ব্যবসা চালান, যারা শিল্পী, যারা শিক্ষক, যারা অধ্যাপক, যারা ভিন রাজ্যে ছড়িয়ে রয়েছেন, তারা ফিরে আসছেন বাড়ি। সবাই ট্রেনের কম্পার্টমেন্টে ভিড় করেননি, কেউ বিদেশ থেকে ফ্লাইটে টিকিট কেটে বিমানে করে লাখ টাকা খরচ করে দেশে ফিরেছেন, এমন লোকজন রয়েছেন। ভোট দিতে বাড়ি বাড়ি ফিরছেন পরিযায়ী মানুষজনেরা। পরিযায়ী মানুষের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সুরাতের উদনা থেকে রবিবার রাতে ছেড়েছে আরও এক ট্রেন, তৃতীয় দিনে মালদায় ঢুকবে এই ট্রেনটি। ১,৫০০ শ্রমিক ফিরছেন এই ট্রেনে, বিভিন্ন জায়গা থেকে ফিরে আসছেন। আমি আবারও বলি, এই রাজ্যে ভোটের সময়তে শ্রমিক ফিরে আসার একটা রেকর্ড রয়েছে, একটা ইতিহাস রয়েছে, একটা ট্রেন্ড রয়েছে, কিন্তু তারা কারা? মূলত 99% হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়। তারা ফিরে আসেন,
ভোটের সময়, কিন্তু হিন্দুরা ফিরে আসেন না, হিন্দু ডাক্তাররা ফিরে আসেন না, হিন্দু ইঞ্জিনিয়াররা ফিরে আসেন না, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তারা ফিরে আসেন না, হিন্দু শিল্পীরা ফিরে আসেন না, এরা ফিরে আসেননি এতদিন পর্যন্ত, এরা নিজের ভোটটা নিজে দেননি, নষ্ট করেছেন, কিন্তু এবার প্রত্যেকে ফিরে আসছেন নিজের রাজ্যে ভোট দেওয়ার জন্য। কি হবে এবার? ইতিহাস তৈরি হবে, গদি উল্টোবে, কি হবে? আমি কিছু পরিযায়ী শ্রমিকের বক্তব্য আপনাদেরকে শোনাই, যারা ফিরে আসছেন, যারা স্লোগান দিচ্ছেন, যারা চওড়া হাসি নিয়ে, দৃঢ় প্রত্যয় নিয়ে, কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসের সঙ্গে তারা নিজের রাজ্যে ফিরছেন এবছর প্রথম ভোট দেবেন বলে। তারা বলছেনটা কি, আর তাদের বলা, তাদের ফিরে আসাতে কাদের বুকের বাঁদিকটা চিনচিন করছে, তারা কারা একটু আলাপ করিয়ে দিই। চলুন শোনাই এক পরিযায়ী শ্রমিকের বক্তব্য, তিনি কি বলছেন ফিরে আসার আগে, দেখুন। মাননীয়া, এই যাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল, কালকে রাত্রে পৌঁছবো। আপনাকে আর গদিতে বসতে হবে না, উল্টে দিব আমরা। প্রস্তুত হয়ে থান, আমরা যাচ্ছি। জয় শ্রীরাম। কেউ আবার স্লোগান দিতে যাচ্ছিলেন, স্লোগানটা পুরোপুরি দিলেন না, সারপ্রাইজ রাখলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এটা গণতন্ত্রের জন্য শুভ দিক। এমন গণতন্ত্র হতে পারে না যে গণতন্ত্রে নির্দিষ্ট ধর্মের, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষই শুধু একজোট হয়ে ভোট দিয়ে যাবেন। তাদের জন্য নির্দেশিকা আসবে মাইকে, তাদের জন্য বিশেষ দিনে, বিশেষ বারে মাইক্রোফোনে চোঙায় বার্তা যাবে, অমুক জায়গায় ভোট দাও, তারা গিয়ে দলে দলে ভোট দেবে। এটা হতে পারে না। যে কোনো গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার কথা। কেন আপনি ভোট নষ্ট করবেন? আপনি অসুস্থ, আপনার ইচ্ছে করছে না, আপনি রাজ্যের বাইরে আছেন, আপনি ভোট দিলেন না। আরে আপনার একটা ভোট ইতিহাস তৈরি করতে পারে, আপনার একটা ভোট আপনার পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর সুযোগ, সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। আপনার একটা ভোট দেশটাকে রাতারাতি পাকিস্তান বা বাংলাদেশ বানিয়ে দিতে পারে, রাতারাতি। আপনার একটা ভোট এই রাজ্যটাকে রাতারাতি পশ্চিম বাংলাদেশে বানিয়ে দিতে পারে। অতএব একটা ভোট খুব গুরুত্বপূর্ণ। বাংলায় একটা কথা আছে, বিন্দু বিন্দুতে সিন্ধু। ঠিক সেরকম ভাবে বিন্দু বিন্দু একজনের ভোটে ইতিহাস তৈরি হয় বই কি। চলুন আরো একজন পরিযায়ী শ্রমিকের বক্তব্য শোনাই। রমেশ, যিনি পরিযায়ী শ্রমিক, তিনি কি বলছেন আস্তে আস্তে শুনুন একবার। নমস্কার যোগীজি, আপনি শুধু পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের শান্তভাবে বসার ব্যবস্থা করুন। আমাদের যেতে দেরি হবে, গিয়ে আমরা এমন খেলাটা খেলবো, এবারে খেলবে পরিযায়ী শ্রমিক ভাইরা। এবারে তৃণমূল সরকারকে 200টার বেশি আসনে গোল দিয়ে হারাবো। জয় শ্রীরাম। শুধুমাত্র একটা দুটো ভিডিও না, এরকম প্রচুর ভিডিও আমাদের কাছে আসছে। আমি বলবো আমার টিমকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিতে স্ক্রিনে, যাতে মানুষজন যারা সত্যি দূর দূরান্ত থেকে আসছেন, তারা এই মুহূর্তে কোথা থেকে আসছেন, কোথায় চাকরি করেন, প্লিজ আমাকে লিখে জানান, লিখে পাঠান। আপনি কোথা থেকে আসছেন, কোন রাজ্য থেকে আসছেন, আর ভোট দিতে আসছেন, আপনি কোথায় চাকরি করেন, কোন রাজ্যের চাকরি করেন, আর এবছর ভোট দিতে আসছেন, শুধুমাত্র এইটুকু জানান। আপনার নাম দেওয়ার দরকার নেই, বা নাম দিলেও যদি মনে হয় কি নাম প্রকাশ করতে পারবো তাহলে সেটাও লিখবেন, যদি মনে হয় নাম প্রকাশ করতে পারবো না তাহলে সেটাও জানাবেন। আমি নাম উল্লেখ করব না, কিন্তু জানান না। আরো বেশি মানুষ রিপাবলিক বাংলার পর্দায় সন্ধ্যে 7টায় এই মুহূর্তে জানতে চায় কোন কোন প্রান্ত থেকে মানুষজন আসছেন শুধুমাত্র ভোট দেওয়ার জন্য, কারণ একটা ভোটও এবার নষ্ট করা হবে না, একটা ভোটও এবার বৃথা যাবে না। একটা চোখের জল, মানুষের সম্মান, মেয়েদের সম্মান, একটা গরিবের স্বপ্ন, কিচ্ছু বৃথা যাবে না। চলুন আরো একজন মানুষের বক্তব্য শোনাই, যিনি 700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সারা রাত গাড়ি চালিয়ে ফিরেছেন নিজের রাজ্যে শুধুমাত্র ভোটটা দেবেন বলে। একা ফেরেননি,
গোটা পরিবার নিয়ে ফিরেছেন। শুনুন কি বলছেন তিনি। বন্ধুরা, সারা জীবন বাইরে কাজ করলাম, কোনোদিন দেশে কাজ করতে পারিনি। এবার বউ সল মেয়ে নিয়ে সবাইকে নিয়ে এসছি এবার আর নির্বাচনে অংশগ্রহণ করতে। অন্যবার ভাবতাম আমাদের একটা দুটো ভোটে কি হবে, 1700 কিলোমিটার রাত জেগে গাড়ি চালিয়ে ভোট দিতে আসছে। শুধু ভোট পাল্টানো দরকার। আর এই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যুধাজিৎ, তার কাছে আমি চলে যাব সরাসরি, যে ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে এই পরিযায়ী শ্রমিকদের এই বিপ্লবটা, এই জিনিসটা হওয়ার আগে আমি আরো একটা বক্তব্য শোনাই, মাননীয় নিজের বক্তব্য। কি বক্তব্য? যখন পরিযায়ীরা বিপুল পরিমাণে পরিযায়ী মানুষজন ফিরছেন, তারা ভোট দেবেন বলে ফিরছেন, সেই সময় বোধহয় মাননীয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। তিনি ভাবছেন যে এই ভোটটাকে ঘুরিয়ে দিতে পারবেন তিনি এই মাছ মাংসের গল্প বলে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন মাছ মাংসের গল্প চালু করেছেন। আমি আগেও বলেছি, এখনো বলেছি, প্রত্যেকটা মানুষ বলছেন। এমনকি আমাদের রিপোর্টার মাছের বাজারে গিয়েছিলেন, মাছওয়ালা মাছ কাটছে, তাকে জিজ্ঞাসা করেছেন, দাদা বিজেপি যদি চলে আসে মাছ নাকি বিক্রি বন্ধ হয়ে যাবে? মাছওয়ালা তাকে উত্তর দিয়েছেন, কে বলেছে আপনাকে? আরো বেশি বিক্রি হবে। আমি বলি, আমাদের রাজ্যে যা অবস্থা, দুর্গাপুজোর জন্য কোর্টে যেতে হয়, সরস্বতী পুজো বন্ধ হয়ে গিয়েছে, সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, অনেক স্কুলে বিভিন্ন রকমের নির্দেশিকা চালু হয়। আমাদের এখানে প্রত্যেক মুহূর্তে কোথাও কোনো জায়গাতে গন্ডগোল হলে মাননীয় বক্তব্য রাখেন যে আজ জুম্মাবার, আমার কিছু করার নেই। এগুলো মানুষ সমস্ত দেখেছেন, শুনেছেন। আর এখন মাননীয়া এগুলোকে কাউন্টার করার জন্য বলছেন যে মাছ মাংস বন্ধ করে দেবে বিজেপি এলে নাকি। আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে, বাংলাদেশের মানুষজনের মাছ মাংস বন্ধ হয়নি, তাদের পেটে লাথি পড়েনি, তাদের পুকুর ভরা মাছ ছিল, গোলা ভরা ধান ছিল, জমি ভরা ফসল ছিল, তারপরে তাদের রাতারাতি পালিয়ে আসতে হয়েছিল। কিসের জন্য জিজ্ঞাসা করুন না। এখনো কিছু কিছু উদ্বাস্তু পরিবার তারা মনে প্রাণে নাকি লাল ঝান্ডাকে সাপোর্ট করেন। তাদেরকে জিজ্ঞাসা করুন না, তাদেরকে গিয়ে, যে কিসের জন্য, কোন মাথার ছাত আর পেটের ভাতের জন্য আপনারা রাতারাতি বাংলাদেশ থেকে চলে এসেছিলেন? উত্তর পেয়ে যাবেন। তাই মাননীয়ার এই গল্পটা আর কেউ বিশ্বাস করছে না, তবু তিনি দিচ্ছেন। বোধহয় পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে, পরিযায়ীরা ফিরে আসছেন, আর কোথাও একটা ভয় কাজ করছে তৃণমূল কংগ্রেসের মনে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মাছ মাংস নিয়ে নতুন নতুন তথ্য আওড়াচ্ছেন। আসল সত্যি কি আজকে পর্দাফাশ করব। এই মাছ মাংসের আড়ালে আসল কোন ভয় কাজ করছে, তৃণমূলের কোন ভয় দেখানোর কাজ করছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আমি তাই বলি, ভোটের বাক্সেও তাই তোমাদের ভোট বন্ধ। মানুষ কি খাবে কি না খাবে তুমি ঠিক করবে? কোন ধর্ম তোমার? বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। সেখানে তারা অন্ধ। বাঙালি দেখলেই বাংলা বিরোধী, অনুপ্রবেশকারী সবাই, যারা বছরের পর বছর দেশে থেকেছে, যারা বছরের পর বছর এই মাটিতে জন্মেছে, এই মাটিটাকে ভালোবেসেছে, লজ্জা করে না? আমি ওদের বলি, ছি বিজেপি, ছি বিজেপি মানে লজ্জা, লজ্জা, লজ্জা। যদি তৃণমূল না থাকে কিচ্ছু পাবেন না, অত্যাচার ছাড়া। এমনিতেই বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, প্রেগনেন্ট মাদার ডিম খেতে পারবেন না। তার মানেও শুধু নিজেরা খাবে আর অন্য কেউ খাবে না। আমরা বলছি যার যার খাবার নিজের মতো খাবে, কেউ ভেজ কেউ নন ভেজ, কিন্তু তুমি ঠিক করবে না যে কে কি পড়বে আর কে কি খাবে। আমি জানি না যে কে কোথায় ঠিক করে দিয়েছে কে কি খাবে কে কি খাবে না, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঠিক করে দিচ্ছেন যে কাকে আমিষ খেতে হবে আর কাকে নিরামিষ খেতে হবে। আজব বিষয়, আমাদের রাজ্যে চাকরি নেই, আমাদের রাজ্যে হাসপাতালে বেড নেই, আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড কাজ করে না, আমাদের রাজ্যে ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে গিয়েছে, পরিযায়ী পড়ুয়া হয়ে গিয়েছে। এইচএসের রেজাল্ট বেরোয় না, জয়েন্টের রেজাল্ট বেরোয় না, লেট করে, ছেলেমেয়েরা চলে যাচ্ছে বাইরে।
মানুষ ভিটে মাটি ছাড়া হয়ে চলে যাচ্ছেন, পাশের জেলাতে রাজ্য ছাড়ার প্ল্যান করছেন, সংখ্যালঘুদের তোষণের ছবি দেখে আসছি। কোথাও পুলিশের অ্যাকশন যদি পুলিশ না নেয়, প্রশ্ন করলে মাননীয় বলছেন আজকে জুম্মাবার, তাই পুলিশের কিছু করার নেই। আর সব ছেড়ে এখন নাকি মাছ মাংস হচ্ছে আতঙ্ক, আসলে তা নয়। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম কয়েকদিন আগে, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি মিঠুন চক্রবর্তী বললেন যে আসলে এটা নাকি ঘুরিয়ে নাক দেখানো। মাছ মাংস নিয়ে সমস্যা নেই, সমস্যা রয়েছে নির্দিষ্ট একটি মাংস নিয়ে, যা বিজেপি এলে সেই মাংসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা হবে। শুধুমাত্র সেই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য, নির্দিষ্ট একটা সম্প্রদায়কে অ্যাড্রেস করার জন্য নাকি এই ধরনের ভুল জিনিস রটনা করা উঠিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন অবস্থা। কি বলেছেন মিঠুন চক্রবর্তী, একবার শোনাবো, শুনুন। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ ক্যাম্পেইন চলছে, আর তার সঙ্গে আমি যেরকম বললাম, আপনি সেটাকে গুরুত্ব দিতে না চাইলেও কিছু অংশের লেফট লোকজনেরা তারাও সেই একই জিনিসে সুরে গা ভাসিয়েছে। এক হচ্ছে বিজেপিকে নিয়ে আসা যাবে না, বিজেপি আসলে আপনি মাছ মাংস খেতে পারবেন না। কি সুন্দর, মানে এটা হচ্ছে এখন ইলেকশন ইস্যু। আমি বলি কি, ন্যাশনাল মিডিয়াতে এগুলো নিয়ে রিল বানানো হচ্ছে মজার, যে ইয়ে कैसा कौन सा स्टेट है যেখানে আর কোনো ইস্যু নেই, এডুকেশন নেই, ডেভেলপমেন্ট নেই, কল কারখানা নেই, এখানে ইস্যু হচ্ছে কি কোন মাছলি আর কোন। আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ, এটা নাকটা এরম ভাবে না দেখিয়ে এইভাবে দেখানো হচ্ছে। পরিষ্কার ভাষায় শুনুন, মাছ মাংস খেতে দেবে না, তাই তো? আমি তো মহারাষ্ট্রায় থাকি, চলুন দেখিয়ে দিচ্ছি। এই ভোপালে শুটিং করবেন, ওখানে দেখিয়ে দিচ্ছি। যে কোনো বিজেপি শাসিত রাজ্য, রাজস্থানে দেখুন, চলুন, সব জায়গায় খাওয়া হচ্ছে। ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। আরে বলুন না, আমি এর পরে গরুর মাংস খাওয়াবো, এখানে মাছ মাংস খেতে দেবে না, এই করতে দেবে। তাহলে যদি বলুন, ডিক্লেয়ার করুন, তাহলে যারা যারা ভেজিটেরিয়ান হবে আমি স্টেট থেকে বার করে দেবো। শুধু তাই নয়, হেমন্ত বিশ্ব শর্মা তিনি প্রচারে এসে তিনিও বললেন যে হ্যাঁ, আমাদের সঙ্গে কম্পিটিশন করলে করুন না, কতগুলো আপনি মাছ খেতে পারেন, আসামে আসুন না, আপনাকে মাছ খাওয়াবো, মুরগি খাওয়াবো, খাসি খাওয়াবো, সব খাওয়াবো। কিন্তু হ্যাঁ, যদি নির্দিষ্ট কোনো মাংস খেতে চান মাননীয়া, তাহলে বলবো সেটা আসামে পাওয়া যায় না। তাহলে কি এই মাছ মাংসের তত্ত্বটা আসলে নির্দিষ্ট সম্প্রদায়কে মাথায় রেখে মাননীয়া তৈরি করেছেন এই গল্পটা? শুধুমাত্র একটা ভোট ব্যাংক, একটা তার দুধেল গাই, সেই দুধেল গাই ভোট ব্যাংক তো শুধুমাত্র তাকে মাথায় রেখে, তাহলে ঝেড়ে কেন কাশছেন না মাননীয়া? ঝেড়ে কাশুন, বলুন যে মাছ মাংস নিয়ে ব্যাপার নেই, নির্দিষ্ট একটা মাংস, সেই নির্দিষ্ট প্রাণীর মাংস বিজেপি বন্ধ করে দেবে, তাই জন্য আমি এগুলোকে মাছ মাংস করে লাফাচ্ছি। না তো সেখানে ডিম রয়েছে, না তো সেখানে মাছ রয়েছে, না তো মুরগি আছে, না তো খাসি আছে, সমস্যা একটা মাংসই। তাহলে জেরে কাশছেন না কেন, এত লুকোচুরি কেন মাননীয়া? শুনুন না হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন। ये सब जो बात बोलते हैं ना कि बीजेपी आने से मांस मांस नहीं चलेगा, ये पूरा फालतू की बात है। आप लोग धुबरी में जाइए, ग्वालपाड़ा में जाइए, जितना इससे इतना मांस मांस खा के आइए। बीजेपी का सरकार हुआ बना हुआ है, कोई मना नहीं है। क्या माना है? गो मांस मत खाइए। क्या माना है? वहां जाके गो मांस मत खाओ। तो ममता जी इसीलिए नाराज होते हैं, बीजेपी का सरकार आने में गो मांस वाला व्यापार बंद हो जाएगा। उनको नहीं चाहिए, उनको चाहिए कि लोगों को बांग्लादेश तक हम गो मांस का तस्करी चलते रहे और हमारा तिजोरी में पैसा आते रहे। এই হচ্ছে আসল ছবি, আসল খেলা। আমার সঙ্গে কারা কারা রয়েছেন একটু আলাপ করে নিই। আমি কিছুক্ষণ আগে যুধাজিৎ দার সঙ্গে কথা বলার কথা বলছিলাম। যুধাজিৎ সেন মজুমদার রয়েছেন, প্রবাসী বাঙালি। আমার সঙ্গে রয়েছেন ব্যবসায়ী এবং রাষ্ট্রবাদী এক মুখ রিয়া মুখার্জি। অনলাইন আমার সঙ্গে থাকছেন চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরু করেছিলাম পরিচয় দিয়ে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা আজগুপি গল্প নিয়ে এলেন, কাদেরকে অ্যাড্রেস করার জন্য? এখন বোঝা গেল যে আসলে তিনি আজগুপি গল্পটা নিয়ে এসছেন আম বাঙালির জন্য নয়, সেই মুষ্টিমেয় কিছু মানুষজনের জন্য যাদের মাছ মাংসের থেকেও বেশি দরকার নির্দিষ্ট কোনো মাংস। এবং যেটা নিয়ে কিছু সেই সময়কার আমরা দেখেছিলাম যে একবার প্রতিবাদ হয়েছিল পার্ক সার্কাসের মোড়ে হাতে সেরকম মাংসের কাবাব নিয়ে। যাক, আমি সেদিকে পরে আসবো, তবে তার আগে এসে যুধাজিৎ সেন মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। যুধাজিৎ, আপনি
তো রাজ্যে থাকেন না, রাজ্যের মানুষ না, মানে রাজ্য দীর্ঘদিন রাজ্য ছাড়া। আপনি নিজে কোন জায়গা থেকে এসেছেন, কোন দেশ থেকে? আমি এসছি, আমি থাকি, তুমি যেটা বললে রাজ্যে এখন থাকি না, কিন্তু আমরা সবাই এই বাংলা থেকে উঠে আসা, এই বাংলার সঙ্গে জুড়ে এই মাটিরই লোক। মানে বাংলার ভালো মন্দ আপনাদেরকে ভাবায়? হ্যাঁ, বাংলার ভালো মন্দ দেখো। আপনি এসেছেন কোন দেশ থেকে? আমি এসেছি ক্যালিফোর্নিয়া থেকে, আমি এসেছি ইউএসএ, আমি থাকি সিলিকন ভ্যালিতে। হ্যাঁ, আমার মোস্ট অফ দ্য টাইম সিলিকন। আমাকে একটা কথা বলুন যে আপনার পরিচিত এরকম কতজন মানুষ আছেন যে, আমি বলছিলাম এই যে খবরটা আসে প্রতিবার যে এবার এসছে পরিযায়ী শ্রমিক, শুধু পরিযায়ী শ্রমিক নয়, পরিযায়ী ডাক্তার, পরিযায়ী ইঞ্জিনিয়ার, পরিযায়ী আর্কিটেক্ট, পরিযায়ী ডিজাইনার, পরিযায়ী শিল্পী, বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে রয়েছেন, খবর আসছে তারাও প্রত্যেকে আসছেন। কেউ ট্রেনের টিকিট কেটে, এমনও লোকজন রয়েছে তারা বিমানে করে, ফ্লাইটের টিকিট কেটে লাখ টাকা খরচ করে এসছেন একটা ভোট দেওয়ার জন্য। আপনার বন্ধু বান্ধবরাও এসছেন? বলুন, জানতে চাই একটু আজকে। বন্ধু বান্ধব কি বলবো, আমি নিজেই এসেছি। তো যেরকম তুমি বললে, আমাদের বাংলা থেকে বাইরে যাওয়া, বাংলার 34 বছরের বাম শাসন আর 15 বছরের তৃণমূল শাসনে কত ব্রেইন ড্রেনের ওয়ার্স্ট এক্সাম্পল হয়তো বেঙ্গল। যেরকম বাংলা থেকে ব্লু কলার জব, যেরকম আমরা জানি অনেক পরিযায়ী শ্রমিক, আজকে গুজরাতের যে ডায়মন্ড ইন্ডাস্ট্রি, সুরাট বলো, আহমেদাবাদ বলো, চলে বাঙালি কারিগরদের হাত দিয়ে। সেরকম কত পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে, মহারাষ্ট্রে, কেরালাতে ইভেন পৌঁছে গেছে। তারা আজকে সবাই একই আশা নিয়ে এবং একই স্বপ্ন নিয়ে, যে কারণে তাদের বাংলা ছাড়া হতে হয়েছিল, সেই মুহূর্ত ওদের কাছে এসছে বাংলাকে বাঁচানোর, এই সরকারের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য। তো সেই অ্যাম্বিশন, সেই স্বপ্ন, সেই ড্রিম নিয়ে তারা সব বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে আসছে। ভাবা যায় না, মনে হচ্ছে যেন এবারের রাজনীতি, এবারের ভোট জনমানবের এক আন্দোলন। একটা বেসিক্যালি এটা নট পলিটিক্যাল, এটাকে আমরা বলছি এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল। এবং সেই এক্সিস্টেন্সিয়াল ব্যাটেলকে মাথায় রেখে যেমন ব্লু কলার জবের পরিযায়ী শ্রমিকরা আসছে, সেরকম আমাদের মতো প্রচুর প্রবাসী বাঙালি, আমি সিলিকন ভ্যালিতে থাকি, যেরকম কেউ ইংল্যান্ড থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন আমেরিকার শহর থেকে, তারা নিজেদের পয়সা খরচ করে জাস্ট একটা ভোট দেওয়ার জন্য। এটা প্রমাণ করে যে আমরা, যে বাংলার মানুষ কত একটা ইম্পর্টেন্ট টাইমের সামনে দাঁড়িয়ে আছে। সারা বাংলার ভবিষ্যৎ, তাদের নেক্সট জেনারেশন ভবিষ্যৎ ডিসাইড হবে এই 2 সপ্তাহের মধ্যে, তার উপরে দাঁড়িয়ে আছে। এবং আমি সেটা আপনাদের বলতে চাই যে আপনারা আজকে, সারা পৃথিবী আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা ইতিহাস বানাতে পারেন কিনা। আমাদের মতো কত লোক বিদেশ থেকে চলে এসছে, যা নিজের একটা ভোট দেওয়ার জন্য, 10টা মানুষের সঙ্গে কথা বলার জন্য, কি করে যে, সেই জন্য আমি বললাম এটা নর্মাল ইলেকশন নয়, এটা হলো মানুষের একটা বাঁচার আরতি, যে আমার রাজ্যকে, আমার মানুষকে, যেমন তুমি পৃথিবীর যেখানেই থাকো, স্বর্ণালী তুমি আমেরিকায় থাকো, ইউএসএ যেখানে থাকো, তুমি যত ভালো পার্সোনালি করো, তোমার অরিজিন হলো তুমি বাঙালি। তোমার যেমন জিউসদের কাছে ইসরায়েল, আমাদের বাঙালিদের কাছে বা বাঙালি হিন্দুদের কাছে পশ্চিমবঙ্গ। আমি যদি সেই মাটিকে হারাই, আমার জাতি যদি হারে, আমি চাই না আমি বা আমার নেক্সট জেনারেশন এক পরাজিত জাতির পার্ট হয়ে থাকে। এবং সবচেয়ে কথা, আপনারা দেখেছেন কিভাবে ইরান মাত্র 17 বছরে তার চরিত্র বদলে নিয়েছিল। অতএব একটা ভোট কত জরুরি। আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যারা ভিন রাজ্য থেকে, এমনকি প্রবাস থেকে ফিরে এসেছেন শুধুমাত্র ভোট দেওয়ার জন্য, তারা জানাতে পারেন আপনাকে, আমাকে জানাতে পারেন তারা, যে তারা কোথা থেকে ফিরেছেন, কত দূর থেকে ফিরেছেন, কোন জায়গায় কোন কাজ করছেন। এই মুহূর্তে আমাকে জানাচ্ছেন সুদীপ বলে একজন, তিনি বলছেন যে মুম্বাই থেকে এসেছি আমি, আর তার নিচে তিনি লিখছেন যে ভোটটা মোদিজিকে দেবো। সেটা যদিও আপনার ব্যাপারে আমি জানতে চাই না আপনি কাকে ভোট দেবেন, কিন্তু আপনারা যে আসছেন এটা জানাটা খুব দরকার এবং জানানোর দরকার বাংলার বাকি মানুষদের। দ্বিতীয়জন তিনি হোয়াটসঅ্যাপ করেছেন, তিনি নাম বলতে বারণ করেছেন, তাই নাম বললাম না। উনি বলছেন যে দিদি, আমি দিল্লি থেকে এলাম, পূর্ব মেদিনীপুরে আমার বাড়ি, 2005 থেকে বাংলা থেকে দিল্লি গিয়েছিলাম কোনো কাজ নেই বলে। থ্যাংক ইউ সো মাচ, আপনি যে সত্যি কথাটা বলছেন, এবং আপনাদের প্রত্যেকটা কথার অনেক দাম রয়েছে। মানুষ কাজের জন্য, আমি বলছি শুধুমাত্র, যেটা কিছুক্ষণ আগে যুধিজিৎবাবু বলছিলেন যে শুধু সবাই নির্মাণ শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছে না, পরিযায়ী হিন্দুদের একটা শিক্ষিত অংশ, বড় অংশ, তাদের মধ্যে অনেকেই ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, আর্কিটেক্ট রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তারা কিন্তু ভিন রাজ্যে, এমনকি প্রবাসে বসে রয়েছেন, কারণ এখানে সেই অপশন নেই বলে, কাজের সুযোগ নেই বলে তারা এবার ফিরে আসছেন। তারা মনস্থির করেছেন ভোট এবার দেবো, একটা ভোটও নষ্ট করব না। আমার সঙ্গে রিয়া রয়েছেন। রিয়া, এই যে এত মানুষ ফিরে আসছেন, এটা দেখে ভয় কাদের হচ্ছে, কাদের বুকে ব্যথা করছে, চিনচিন করছে, আর এমন ব্যথা করছে, এমন চিনচিন করছে যে তারা হঠাৎ করে বহু বছরের পুরনো শত্রুর সঙ্গে একই সঙ্গে নাকি দেওয়াল শেয়ার করছে। আমি একটা হিন্ট চাই আপনার কাছ থেকে, যে কারা তারা,
যারা পুরনো শত্রুর সঙ্গে হাতে হাত মিলিয়ে বলছে ভাই এ দেওয়াল তোমারও এ দেওয়াল আমারও, তারা কারা? ভয়টা কারা কারা পাচ্ছে একটা হিন্ট দিন। একদম ভয়টা পাচ্ছে, দেখো মাননীয়া তো ভয় পাচ্ছে, সেটা ওপেন দেখিয়ে দিচ্ছে। কোনো শোতে গিয়ে বলছে, কোনো সভাতে গিয়ে বলছে যে আবার যদি তৃণমূল আসে দেখা হবে, ফির মিলেঙ্গে। আবার কোনো সবাই কি, মানে মাননীয়া ভয় পেয়েছে এবং তার যারা সাকরেতরা তারাও এত মানে ভাগওয়ার ধ্বজ যেভাবে উঠছে, আর যেরকম দেখুন, আমি তো পার্টির সাথে কোনো জড়িত নেই, আমার মতো প্রচুর মানুষ যেভাবে আওয়াজ তুলছে না, একটা রেভলিউশন। এই রেভলিউশন বাঙালি কিন্তু কখনো সেইভাবে দেখেনি। পার্টির ঝান্ডা নিয়ে অনেকে হাঁটতে পারে, ঠিক, এরা আমি তো বলছি এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাইলেন্ট ভোটার। একটা মানুষ তারা কিছু বলছে না, তারা বলছে আমি ভোট দেবো, ভোটটা নষ্ট করবো না। হচ্ছে সাধারণ মানুষ প্রচুর ভোকাল হয়েছে এবং কিন্তু দেওয়ালে কি সমীকরণ চলছে? আমি দেখলাম যে আপনি নিজে একটা ভিডিও করেছেন আপনার পাড়া থেকে, তো দেওয়ালে এই ভয়টা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পেয়েছে? আমি আমার পাড়ায় দেখে অভ্যস্ত যে তৃণমূল আর সিপিএম এর ঝগড়া, দেয়াল লিখতে দেবে না। যখন বাম জামানায় ছিল তখন তৃণমূলকে লিখতে দেওয়া হতো না, এখন টিএমসির জামানায় টিএমসি কে লিখতে দেওয়া না। এখন বলছে আয় বন্ধু আয়, একই পাশে আমরা, একই সুন্দর। এখন আর মানে ব্যাপার, এই যে ভিডিওটা চালাচ্ছে এখন পার্থপ্রতিম বিশ্বাস এবং অরূপ বিশ্বাস, একটাই বাড়ির দরজা, দুজনের পোস্টার, কি সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান। এটাই তো আপনার পাড়া। এটাই তো, এটা মোদিজির জন্য সম্ভব হয়েছে। এই যে আনন্দ, এই যে ওদের মধ্যে এত মিল, এটা পসিবল করেছে মোদিজি। হ্যাটস অফ মোদিজি, আপনি ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করে দিয়েছেন। এখন মানে বামের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে হচ্ছে যে অ্যাটলিস্ট বিজেপিকে দেবেন না, তার থেকে ভালো টিএমসিকে দিন। এই দিন যে দেখবো বাংলায়, আমি তো এক টাইমে বামপন্থী সাপোর্টার হয়েও আমি এরকম দিন দেখিনি। চুলোচুলি করতো যারা, তারা আজকে একেবারে ভারত মিলা। এবং আপনি জানেন নিশ্চয়ই যে কুণাল ঘোষ, যে ছবিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি, কুণাল ঘোষ বেলেঘাটা চত্বরে প্রকাশ্যে তিনি বলেছেন তার দলীয় কর্মীদেরকে যে সিপিএম এর কোনো পোস্টার ওপরে পোস্টার চিপকানো হবে না। প্রশ্ন হচ্ছে সিপিএম এর পোস্টার ওপরে পোস্টার চিপকানো হবে না, এটা মনে হচ্ছে সৌজন্য, শুনে দেখে আপনার খুব ভালো লাগছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সিপিএম এর পোস্টার ওপরে কেন? কথা তো হওয়া উচিত যে কোনো রাজনৈতিক দল যারা আগে দেওয়াল লিখবে আর আগে পোস্টার দেবে, তার ওপরে গিয়ে আপনি অন্য কোনো রাজনৈতিক দল পোস্টার চিপকাবে না। এটা তো রাজনৈতিক সৌজন্য। শুধু সিপিএম এর ক্ষেত্রে পোস্টার চিপকানোর নির্দেশ দেওয়া হচ্ছে, না চিপকানোর নির্দেশ দেওয়া হচ্ছে, বিজেপির ক্ষেত্রে নয়। বিজেপির ক্ষেত্রে দেওয়ালে রং করে দেওয়া হচ্ছে, বিজেপির ক্ষেত্রে পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রকাশ্যে বলা হচ্ছে শুধুমাত্র সিপিএম যদি পোস্টার দেয় তাহলে সেই পোস্টারে কোনো রকমের কেউ কোনো আঁচড় দিও না। শুধু তাই নয়, আমাকে আগের দিন অনেকে বলছিলেন যে এটা তো রাজনৈতিক সৌজন্য। রাজনৈতিক সৌজন্য তো সমস্ত রাজনৈতিক দলের জন্য হওয়া উচিত। রাজনৈতিক সৌজন্য তৃণমূল দেখাবে শুধুমাত্র সিপিএম এর জন্য, আর বিজেপির জন্য রাজনৈতিক সৌজন্য নেই। আজব যুক্তি। কুণাল ঘোষ বলছেন যদি পোস্টার না পাও তাহলে বাড়ি বাড়ি গিয়ে সিপিএম এর পোস্টার নিয়ে এসে আমার দেওয়ালে লাগাও। এটা কুণাল ঘোষ বলছেন, কি ধরনের সৌজন্য? শুধুমাত্র সিপিএম এর জন্য। যদি এই পার্টটা যদি রেডি থাকে, আমি টিমকে বলবো একবার চালিয়ে শুনিয়ে দিতে আমার গেস্টদেরকে, যদি রেডি থাকে। সোনালি, এখানে আরেকটা জিনিস বলবো, যত তুমি ভাববে আজকে পরিযায়ী শ্রমিক নিয়ে, আমার পার্সোনালি মনে হয় যে এই মাননীয়া এই 15 বছর এবং তার আগেও উনি চেয়ে এসেছিলেন যাতে এখানকার যারা যে গ্রে ম্যাটার বেসিক্যালি যেন একটা ব্রেন ড্রেন হতে থাকে, যাতে এখানকার সমাজটা যত বেশি লোক জানে তত বেশি প্রশ্ন করে তত কম মানে। সেই হীরক রাজার দেশের ডায়লগটা মনে পড়ে যায়। আমার মনে হয় এটা একটা প্ল্যান যে যত ভালো ছেলে মেয়ে আছে যেন স্টেট থেকে বেরিয়ে যায়, যাতে আমার কাজ আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিনে ফেলতে পারি এবং এক শ্রেণীর মানুষ এবং এক ধর্মের মানুষ যাতে কত তাড়াতাড়ি এখানে মেজরিটি হয়ে উঠে। একদম। আমি এই মুহূর্তে দুটো গুরুত্বপূর্ণ খবর নেব, তো তার আগে জানিয়ে রাখি অনেক মানুষজন তারা হোয়াটসঅ্যাপ করছেন। অতনু ঘোষ হোয়াটসঅ্যাপ করেছেন, জার্মানি থেকে এসেছি ভোট দিতে, বাংলায় পরিবর্তন দরকার। অতনু ঘোষ তিনি লিখছেন, হোয়াটসঅ্যাপ করছেন আমাকে, এই মুহূর্তে জাস্ট করলেন। আমি দীপ্তেশ ঘোষ, কলকাতায় এলাম এবার ভোট দিতে, আমি বাঙালি হিন্দু, ভোটটা বিজেপিকে দেবো। এটা কিন্তু লেখার কথা নয়, আপনি লিখেছেন, আমি পড়ে দিচ্ছি কারণ আপনি বারণ করেননি তাই। 2012 থেকে আমি দিল্লিতে, রাজ্যে চাকরি নেই বলে দিল্লি গিয়েছিলাম। দীপ্তেশ ঘোষ তিনি বলছেন। আর অতনু ঘোষ তিনি কিছু লেখেননি, তিনি বলেছেন যে জার্মানি থেকে এসেছি, পরিবর্তন একটা দরকার। আমি আসছি, তবে তার আগে আমি আসবো নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে, তিনি বাইরে রয়েছেন। নারায়ণবাবুর কাছে আসার আগে নারায়ণদা আপনাকে একটা খবর জানাই। এর আগে আপনি অ্যাক্টিভলি একটি কেন্দ্র নিয়ে খুব চাঁচাছোলা ভাষায় আপনি নিজের মতামত জানিয়েছিলেন,
তার জন্য আপনাকে অনেকে কটাক্ষ করতেও ছাড়েনি, আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করার চেষ্টাও করা হয়েছে। আজকে সেই কেন্দ্র থেকে একটা খবর আমি আপনাকে দিই শুরুতে। অভয়ার মা রত্না দেবনাথ, তার এবার চরিত্র হননেরও চেষ্টা করা হলো। একটা গানের নাচ, মানে যেখানে রাজনৈতিক স্লোগান চলছে সেখানে সবাই নাচ গান করছে, দলীয় কর্মীরা নাচছেন, হই হুল্লোড় করছেন, হাততালি দিচ্ছেন, সেই ভিডিওটা পোস্ট করে বলা হচ্ছে দেখুন মেয়েকে হারিয়ে মেয়ের লাশের ওপর রাজনীতি করে কত খুশি একজন মা। আমি সেই ভিডিওটা দেখাচ্ছি এবং খুব লজ্জার বিষয়, এই ভিডিওটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত কোনো ফেসবুক পেজ পোস্ট করেনি, তার সঙ্গে বাম সমর্থিত বেশ কিছু ফেসবুক পোস্টও এই ভিডিওটা পোস্ট করে বলছে দেখুন মেয়ের লাশের ওপর রাজনীতি করে কত আনন্দে উল্লাসে হাততালি দিয়ে নাচছেন অভয়ার মা। এই ভিডিওটা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে। পানিহাটির প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথকে নাকি দেখা যাচ্ছে ইনি নাকি রত্না দেবনাথ বলে এই ভিডিওটাকে ভাইরাল করা হচ্ছে। একবার ফুল ফ্রেমে ভিডিওটা দেখাতে বলবো, দেখুন আপনারা। বলার ভাষা নেই। একজন মহিলা, তিনি অনেক কষ্ট করে তার মেয়েকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানিয়েছেন। আমরা বলি তিনি রত্নগর্ভা, এরকম একটা মেয়ের জন্ম দিয়েছেন, এরকম একটা মেয়েকে তৈরি করেছিলেন। আজকে তিনি রাজনৈতিক ময়দানে নেমেছেন, তার সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং তিনি বিজেপির লোগোকে সিলেক্ট করেছেন, এটাও তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে অমর্যাদা করে এত নোংরা ভাষায়, কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে। এইবারে আমি আসল কথায় আসি। নারায়ণবাবু, ফ্যাক্ট চেক করেছি আমরা রিপাবলিক বাংলা। এই যে ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, অভয়ার মাকে নিয়ে নোংরা ভিডিও ছড়িয়েছে সিপিএমূল, জোট সিপিএমূল, কারণ একাধিক সমর্থিত, আমি অফিসিয়াল পেজ বলছি না, কিন্তু সিপিএম প্রার্থীকে সমর্থন করা একাধিক ফেসবুক পেজ, তৃণমূল প্রার্থীকে সমর্থন করা ফেসবুক পেজ থেকে ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে। ভুয়ো ভিডিও দেখিয়ে বলা হচ্ছে মেয়ের লাশের উপর রাজনীতি করে উল্লাসে নাচছেন অভয়ার মা। ভিডিওতে আসলে অন্য মহিলাকে অভয়ার মা বলে দাগিয়ে দেওয়া হয়েছে। রিপাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে সত্য এবং তথ্য। কি সত্য? সিপিএমূলের নোংরামির পর্দা ফাঁস করবো। আমি একটা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। পানিহাটির বিজেপি কর্মী পাপিয়া ঘোষ তিনি ছবিটা পোস্ট করেছেন। পাপিয়া ঘোষের ছবি আমি পোস্ট করব। পাপিয়া ঘোষ তিনি কি লিখেছেন? পাপিয়া ঘোষ লিখছেন দেখুন অভয়ার মার প্রচার, এবং সেই প্রচারের সঙ্গে হাঁটছেন আরো একজন বিজেপির করেন এমন একজন সমর্থক, এমন একজন বিজেপির কর্মী। আমি সেই ছবিটা দেখাতে বলবো টিমকে, প্লিজ। পাপিয়া ঘোষ যে ছবিটা পোস্ট করেছে সেই ছবিটা দেখাতে বলবো টিমকে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, পেছনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম পাপিয়া ঘোষ, তাকে দেখতে পাচ্ছেন, সেই স্টিল ছবিটা বলবো। অভয়ার মা আগে রয়েছেন, তার ঠিক পেছনে দেখুন পাপিয়া ঘোষ। আমি টিমকে বলবো স্টিল ছবিটাকে রাখতে। যাকে দেখতে পাচ্ছেন ইনি পাপিয়া ঘোষ, দেখুন এই পাপিয়া ঘোষ, ইনি বিজেপি কর্মী, ইনি অ্যাক্টিভলি বিজেপিটা করেন, ইনি বিজেপি কর্মী, ইনি বিজেপির সেখানে দপ্তরে মহিলাদের একটা মোর্চা, সেখানে মহিলাদের কিছু কার্যক্রম শেষে তিনি বিজেপির যে গান রয়েছে, লোগো রয়েছে, তাতে তারা স্লোগান দিয়ে হাততালি দিয়ে নাচছিলেন। এটা একটা ক্লোজ ডোর, তাদের মধ্যে রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম কিছু চলছিল, তার ছবিটাকে, ভিডিওটাকে নিয়ে বলা হচ্ছে অভয়ার মা। মানে আমি বলছি অভয়ার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন মানুষজন, জড়িয়ে ধরছেন। এই ভিডিওগুলো তো আমরা দেখেছি, তার সঙ্গে এই ভিডিওটাও দেখেছি কিভাবে তার প্রচারের মধ্যে ঢুকে তার মুখে থুতু ছেটানো হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো শাস্তি হয়নি। কেন এই নোংরামি? পানিহাটিতে অভয়ার মা প্রার্থী হতে কিসের এত সমস্যা হয়ে গেল যে রাজনৈতিক সমস্ত শিষ্টাচার ভুলে এইভাবে তাকে আক্রমণ করা হচ্ছে? কি বলবেন নারায়ণবাবু? দেখুন, আমি পোস্টে লিখেওছিলাম 294টা কেন্দ্রেই কিন্তু অভয়ার মা লড়ছেন এবং অভয়ার মা অবশ্যই জিতবেন। আসলে কি হয়েছিল, যখন অভয় আন্দোলন হয়েছিল তখন পার্টিকুলারলি একটা রাজনৈতিক দল, স্পেশালি সিপিএম, অভয়ার মাকে নিজের সম্পত্তি বলে মনে করত, কিন্তু তারা
সেটাকে ইউটিলাইজ করারও চেষ্টা করেছিল। সে নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, মানে যাদের হাতে এই রাজনৈতিক এই অভয় আন্দোলন চলছিল তারা কিন্তু খুব ভালো মেডিকেল স্টুডেন্ট, কিন্তু তাদের পেছন থেকে সাপোর্ট দিচ্ছিল সিপিএম যদি গ্রাউন্ড পাওয়া যায়। আর তো দেখেছেন লাস্ট কিছুদিন ধরে আমার পেজেও মানে অসংখ্য উল্টোপাল্টা মন্তব্য আমি দেখেছি এবং আমি মনে করি দিকে আছে বলেই এত উল্টোপাল্টা মন্তব্য আসছে, এবং এটাই মানে একদম পরিষ্কার বুঝিয়ে দেয় যে হারছে বলে ভয় পাচ্ছে। এবং এটাতে আমি শিওর যে এবারও সিপিএম মানে শূন্যের গোড়া পেরোতে পারবে না। আর তৃণমূল অনেক আগে মানে যেটা 148 তার অন্তত পক্ষে মানে 47-48 আগে শেষ হয়ে যাবে। তার কারণ আমি যখন কলকাতায় ছিলাম আমি ভিড় দেখেছি, উদ্দীপনা দেখেছি। আমি মানে যখনই পেশেন্টদের সাথে মিশতাম তারা কিন্তু সব সময় বলতো যে এবার আমরা যে করে হোক, মানে সে কট্টর আমি জানি সিপিএম সাপোর্টার, কারণ আমাকেও বামপন্থী মনস্ক ডাক্তার বলা হতো। ঠিক আমার কাছে এসে তারা বলতো কিন্তু যে এবার কিন্তু ভোটটা বামে না দিয়ে রামে দেব। সুতরাং মানে দেখুন, মানে একটা জিনিস বোঝা যায়, যখন এভাবে একজন মহিলাকে কটূক্তি করা হয়, ভাইরাল করা হয় তার একটা ভুয়ো ভিডিও, এবং তার সম্পর্কে অত্যন্ত অসভ্য কথাবার্তা লেখা হয়, তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, আমার মনে হয় এর প্রতিশোধ নিয়েই বাংলার জনগণ দেখাবে যে অভয়ের মা ঠিক পথে ছিলেন। এবং গত 3 বার বাংলার জনগণকে ধোঁকা দেওয়া গেছে, চতুর্থবার আর ধোঁকা দেওয়া যাবে না। এটা আমি গতকাল বোধহয় পোস্ট করেছি। অনেক ধন্যবাদ। তাতে অনেক ধন্যবাদ নারায়ণবাবু, অনেক ধন্যবাদ। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। তিনি বলছেন যে তিনি খুব ভালো জানেন যে কারা কিভাবে তাকে হাতিয়ার করে রাজনীতি করার চেষ্টা করেছিল। এখন একই সঙ্গে গাত্রদাহ তৃণমূল এবং সিপিএম এর। আমি আবারও বলি, ভোট দেওয়ার আগে দেখুন, বুঝুন যে আপনার ভোট কোথায় গিয়ে কোন জায়গায় প্রতিফলন করবে। কাকে ভোট দিলে যে আপনি যে পরিবর্তন চাইছেন সেই পরিবর্তন করা সম্ভব, আর কাকে ভোট দিলে আলটিমেটলি শেষে গিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়। এবং সেই জন্য বোধহয় সীমাহীন মিথ্যাচার চলছে, সীমাহীন মিথ্যাচার। কি মনে হয় জবাবটা দেবেন বাংলার মানুষ, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিযায়ী মানুষজন জবাব দিতে পারবেন একসঙ্গে? শেষ করছি, আজকে এই সময় একদম নেই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।